এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। হসপিটালে চিন্তিত হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে মিম। ওর পাশে মহুয়া চুপচাপ বসে আছে। থেমে থেমে শরীর কেঁপে উঠছে মহুয়ার। আলপি অপারেশন রুমে। একজন ডাক্তার বেরিয়ে আসতে মহুয়া দৌড়ে গিয়ে ডাক্তারের সামনে দাঁড়িয়ে ছেলের কথা জিজ্ঞেস করতে শুরু করল। ডাক্তার কিছু সময় মহুয়ার দিকে তাকিয়ে বলে উঠল, দেখুন, আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আপনার ছেলের এখন এমার্জেন্সি একটা অপারেশন করাতে হবে। আমাদের কারো পক্ষে এই অপারেশন করানো সম্ভব নয়। মহুয়া শূন্য দৃষ্টিতে তাকিয়ে এলো ডাক্তারের দিকে। মিম পাশ থেকে বলে উঠল, তাহলে কি অন্য হসপিটালে নিয়ে যেতে হবে? তার প্রয়োজন নেই। 3 ঘন্টার ভিতরে অপারেশন করাতে হবে। একটু পর একজন ডক্টর আসবে। আপনারা ওনাকে রাজি করাতে পারলে এখানেই অপারেশন হবে। হাতে সময় নেই, এখনই ডক্টর চলে আসবে। ডাক্তার চলে যেতে নিলে মিম বলে উঠল, ডক্টরের নাম? ভালো কথা মনে করেছেন, ডক্টর আহনাফ চৌধুরী। নাম শুনে বজ্রপাতের মতো তাকালো মহুয়া। ডাক্তার চলে যাচ্ছে। মহুয়া কিছু বলতে গিয়েও লক্ষ্য করলো কথা বের হচ্ছে না, সবকিছু গলায় আটকে আসছে। মিম বিড়বিড় করে বলল, আহনাফ চৌধুরী মানে আহনাফ ভাই? মহুয়া চুপচাপ সিটে বসে আছে। কি করবে? একে তো আরবি চিন্তা মাথা ফেটে যাচ্ছে, তার উপর আহনাফের মুখোমুখি কিভাবে হবে? আহনাফ কি রাজি হবে আলবিকে অপারেশন করাতে? এত বছর পর সামনে দেখলে আহনাফের রিয়েকশন কেমন হবে? আহনাফ বলেছিল সে কখনো মহুয়ার মুখ দেখতে চায় না। আর কিছু ভাবতে পারছে না মহুয়া। মিম মহুয়ার কাঁধে হাত রাখলো। বিয়ে বাড়ি কয়েক ঘন্টা একদম মরা বাড়িতে মতো হয়ে গেছে। বাড়ি একদম ফাঁকা, আত্মীয় স্বজন সবাই চলে গেছে। নির্জন আর চোখে মায়ের দিকে তাকালো। হালিমা বেগম কাঁদছে। আজাদ চৌধুরী বিরক্ত হলো ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা নিতে। নিজেই মেয়ে পছন্দ করলো, নিজেই বিয়ে ঠিক করলো, সবকিছু নিজে করে এখন সবাইকে দোষ দিচ্ছে। আজ যদি বিয়েটা হয়ে যেত, আমার ছেলেটার কি হতো? ও তো আপনাদের কেউ নয়, কেন ওর বউয়ের বিষয়ে খোঁজ নিবেন? ছোট, কান্না বন্ধ কর। বিয়ে তো হয়নি, আর তুই তোর ছেলের জন্য নিশ্চয়ই খারাপ কিছু পছন্দ করবি না, সেই জন্য আমরা এতটা ঘেটে দেখিনি। ঠিক বলেছেন আপা, ছেলে তো শুধু আমার। আজ ওর আব্বু বেঁচে থাকলে আমার এমন দিন দেখতে হতো না। তুই এখন ভুল বুঝছিস ছোট। আমরা নির্জনকে কখনো পর মনে করিনি। আজকাল ভালো কথাও তুই দোষ খুঁজে বেড়াস। চুপ করো, তোমরা যা হয়েছে হয়েছে, এখন সব ভুলে যাও। নিজের চুপচাপ ভদ্র বাচ্চার মতো বসে আছে। দোতলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি মেঘলা। নিজের একবার মেঘলার দিকে তাকালো। মেঘলার মুখে হাসি দেখে ভ্রু কুঁচকে ফেলল। সে বুঝতে বাকি নেই এই সব কিছু পেছনে কে। প্রথমেই বুঝতে পেরেছে। ছোঁয়া বেরিয়ে যাওয়ার পরপর কিছু লোক এসে ভাঙচুর শুরু করে। লোকগুলো এলিনার বয়ফ্রেন্ড। হালিমা বেগম পুলিশ ডাকতে চাইলে এলিনা নিজেই বলতে শুরু করে জোর করে ওকে বিয়ে দিচ্ছে। সে এই বিয়েতে রাজি নয় বলে বিয়ে বাড়ি থেকে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। হালিমা বেগম নিজের রুমে যেতে যেতে বলে উঠল, আমি আমার ছেলের জন্য রাজকন্যা খুঁজে আনবো। নির্জন ক্লান্ত চোখে উপরের দিকে তাকিয়ে সোফায় মাথা রেখে অপারেশনের রুমের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে টপটপ করে এখনো পানি পড়ছে। মিম বাড়িতে কথা বলে ফোন রাখলো। রাবেয়া বেগম বাড়িতে কান্নাকাটি করছেন। একজন নার্স এসে বলল, স্যার চলে যাবে, আপনি কথা বলে দেখুন। আমাদের বড় ডাক্তার বলেছেন, কিন্তু স্যার রাজি হচ্ছেন না। মিম রেগে বলল, ওনাদের কাজই হলো মানুষের জীবন বাঁচানো, সেখানে উনি রাজি কেন হচ্ছে না? দেখুন স্যার, আগামীকাল দেশে এসেছে, আজ প্রয়োজনে হসপিটালে এসেছে, কোনো রোগী দেখতে নয়। তাই বলে একটা ছোট বাচ্চা ওনার সামনে কষ্ট পাচ্ছে। আপনারা কথা বলে দেখুন। মহুয়া মিমকে চুপ করিয়ে উঠে দাঁড়ালো। আহনাফের কেবিনের সামনে গিয়ে মহুয়া ঘোমটা টেনে নিল। আহনাফ ভেতরে আসতে বলল। মহুয়া হাত দিয়ে ঘোমটা টেনে চেয়ারে বসলো। আহনাফ একবারও সামনে তাকালো না। ল্যাপটপে চোখ রেখে কফিতে হাত দিল। মহুয়া ভয়ে ভেতর ভেতর জমে গেলেও বাইরে একদম স্বাভাবিক থাকলো। আহনাফ ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, জি বলুন। মহুয়া কাঁপা কাঁপা কণ্ঠে আলবির অপারেশনের জন্য বলল। আহনাফ মহুয়ার এমন কাঁপা কাঁপা এলোমেলো কণ্ঠ শুনে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। ঘোমটা দিয়ে মুখ ঢাকা, হাত টেবিলের উপর। আহনাফ হাতটার দিকে তাকাতে বুক থক করে উঠল। ভীষণ চেনা মনে হলো হাতটা। আহনাফ আবার
মহুয়ার দিকে তাকালো। মহুয়া আবারও আলভির কথা বলল। আনাফ বসা থেকে দাঁড়িয়ে গেল, কণ্ঠটা বেশ পরিচিত। মহুয়া যথেষ্ট চেষ্টা করছে কণ্ঠ চেঞ্জ করে কথা বলার। আনাফকে দাঁড়াতে দেখে মহুয়ার আত্মা শুকিয়ে গেল। আনাফ কি তাহলে চিনে ফেলেছে? আনাফ দাঁড়িয়ে অন্যদিকে ফিরে বলে উঠল, আপনি এখন আসুন। স্যার আমার আপনাকে যেতে বলেছি। মহুয়া চুপচাপ বেরিয়ে গেল। বাইরে গিয়ে চোখের পানি বাদ মানছে না, দৌড়ে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমে গিয়ে কাঁদতে শুরু করলো। এত বছর পর কি পরীক্ষায় ফেললেন আল্লাহ। একদিকে স্বামী, অন্যদিকে ছেলে। মহুয়া ওয়াশরুম থেকে বের হয়ে মিমের কাছে এসে বলল, আমাদের বসে থাকলে হবে না, চল আলভির জন্য শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে যাব। আমার ছেলেকে আমি সুস্থ করে তুলবই, ওর কিচ্ছু হবে না। ও ছাড়া আর কে আছে আমার? তুই কোথায় ছিলি? একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ডাক্তার আহনাফ চৌধুরী রাজি হয়েছে অপারেশন করাতে। 5 মিনিট পর শুরু হবে। মহুয়া অবিশ্বাসের চোখে তাকালো মিমের দিকে। মাহিন, ওর নামও নেবে না। ওই সাইকো যেন হসপিটালের আশেপাশেও না আসে। এখান থেকে বের হয়ে নেই, তারপর ওকে দেখে নিচ্ছি। ওর অনেক অপরাধ সহ্য করেছি, আর নয়। মেঘলা আর রুমে এসে দেখে শ্রাবণ ওর জন্য খাবার নিয়ে বসে আছে। আমি এখন খাবো না শ্রাবণ। আজ সারাদিন কিছু খাওনি, নিজে না খেলে না খাও, কিন্তু আমার আম্মুটাকে কেন কষ্ট দিচ্ছ? তোমার আম্মু এখন খাবার চাচ্ছে না। দেখি। শ্রাবণ, বাচ্চামি বন্ধ করে নিচে যাও। নিচে আমার কোনো কাজ নেই। এখন বলো মিষ্টি কখন খাওয়াচ্ছ? কিসের মিষ্টি? কাল রাতে তোমার প্ল্যান খুব ভালোই কাজ করেছে। দিন দিন সিআইডি থেকে ভিলেন হয়ে যাচ্ছ। মেঘলা অবাক হয়ে বলল। তুমি সব জানতে? শ্রাবণ ভাব নিয়ে বলে উঠল, আমার বউ কি করছে না করছে আমি জানবো না? তুমি রাগ করনি? আমার বউ কখনো ভুল কাজ করতে পারে না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ ছিল। মেঘলার চোখ চিকচিক করে উঠল। মানুষটা এত বেশি কেন বিশ্বাস করে? একটা সম্পর্ক টিকে থাকতে হলে হয়তো এমন বিশ্বাস প্রয়োজন। ঠিক এতটাই বিশ্বাস থাকা প্রয়োজন গলায় ছুরি ধরার পরে বলবে, তুমি আমাকে মারতে পারো না। আজ হয়তো এই বিশ্বাসটুকু আহনাফ মহুয়াকে করলে মহুয়া। মেঘলা চোখ বন্ধ করে কাল রাতের কথা ভাবলো। ফাহিমকে কল দিয়ে পাঠিয়েছিল কিছু গুন্ডা ভাড়া করে, আর নিজে গিয়েছিল এলিনার কাছে। ভয় দেখিয়েছিল যদি বিয়ে করে তাহলে ওসব কুকর্ম ভিডিও ভাইরাল করে দিবে। ভিডিও দেখালে ভয় চুপসে গিয়েছিল এলিনা। মেঘলা ঠিক যেভাবে বলেছে এলিনা ঠিক সেইভাবেই আজ অভিনয় করেছে। শ্রাবণীর ডাকে ফিরে তাকালো মেঘলা। শ্রাবণ ওর হাত ধরে পাশে বসে খাবার মুখের সামনে ধরল। তুমি অফিসের কাজ সামলে সারা দিন রাত আমার পেছনে পেছনে ঘুরতে বিরক্ত হও না? বিয়ের পরও 3টা বছর পিছে পিছে ঘুরিয়েছিলে। একই ছাদের নিচে থেকেও হাতটা ধরতে দাওনি। এখন এইসব আমার অভ্যাস হয়ে গেছে। এই পিছু ঘুরা মৃত্যুর আগে ছাড়ছি না। মেঘলা হেসে শ্রাবণের গালে কিস করল। তুমি এত কিপটে কেন? মেঘলা এসে শ্রাবণকে জড়িয়ে ধরল। 2 ঘন্টা পর অপারেশন রুম থেকে বের হয় আহনাফ। মহুয়া চুপচাপ দাঁড়িয়েছিল একপাশে। আহনাফ কোনো দিকে না তাকিয়ে চলে গেল। মহুয়ার সামনে এসে একজন ডক্টর বলল, অপারেশন সাকসেসফুল। দেহে প্রাণ ফিরে পেল। মিম জড়িয়ে ধরল মহুয়াকে। রাতে মহুয়া চুপচাপ বসেছিল আলবির পাশে। মিমের ভীষণ খিদে পেয়েছে। মহুয়া মিমকে আলবির পাশে বসিয়ে মহুয়া হসপিটাল থেকে বের হলো। হসপিটালের গেটের সামনে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে মোবাইল দেখলো কয়টা বাজে। সামনে যাওয়ার জন্য পা বাড়াতে কেউ পেছন থেকে ডেকে উঠল, মহুয়া। পা সাথে সাথে থেমে গেল মহুয়ার। হৃৎপিণ্ড ছ্যাদ করে উঠল। পেছনে ফিরে দেখলো ছোঁয়া দাঁড়িয়ে আছে। ছোঁয়াকে দেখে মহুয়ার চোখ জল জমা হলো। ছোঁয়া ধীর পায় মহুয়ার কাছে আসে। নিজের অজান্তে ছোঁয়ার হাত মহুয়ার গালে চলে গেল। ছোঁয়া মহুয়ার দিকে তাকিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না, একটা চিমটি দাও। মহুয়া নিজে স্তব্ধ হয়ে গেছে এখানে ছোঁয়াকে দেখে। সে কি বলবে কি করবে বুঝতে পারল না। তার আগে ছোঁয়া ওকে জড়িয়ে ধরলো। মহুয়া চমকে উঠল। ছোঁয়া বসে আছে আলবির পাশে, চোখে পানি মুছে আলবির গালে হাত রেখে বলল, ফুপিমণি। মহুয়া চুপচাপ তাকিয়ে ছোঁয়াকে দেখছে। ছোঁয়া আলতো হাতে আলবির মুখে হাত বুলিয়ে মহুয়ার দিকে তাকালো। মিম নিজে অবাক হয়েছে ছোঁয়াকে দেখে। এক এক করে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। তুমি কোথায় ছিলে মহুয়া? কত খুঁজেছি তোমাকে, কোথাও পাইনি। কেমন আছো? ছোঁয়া হাসলো, হেসে বলল, এই তো বেশ ভালো আছি। মহুয়া কিছু বলল না। ছোঁয়া এসে মহুয়ার পাশে বসে বলে উঠল, তোমাকে সবাই অনেক মিস করে। এভাবে হুট করে কি হয়েছিল? তুমি হারিয়ে গেলে, ভাই পাল্টে গেল।
মহুয়াকে চুপ দেখে ছোঁয়া বলে উঠল। প্লিজ আজ চুপ থেকো না। মহুয়া নিজেকে শব্দ রাখার চেষ্টা করলো, পারল না, শব্দ করে কান্না করে দিল। ছোঁয়া জড়িয়ে ধরলো মহুয়াকে, শান্ত করার চেষ্টা করলো। স্বামীকে সামনে দেখেও পালিয়ে বেরিয়েছে, জীবন থেকে প্রতিনিয়ত পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু কেন? ছোঁয়া ঘড়ির দিকে তাকালো, ডিউটির টাইম হয়ে গেছে। মহুয়া নিজেকে শান্ত করে চুপ করে রইল। মিম ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, আপনি এখন এখানে? কেউ অসুস্থ? না, আমি এই হসপিটালেরই ডক্টর। সময় করে রাত অনেক হলো। নিরুপমা কল দিয়ে জেনে নিল ছোঁয়া কোথায় আছে, খেয়েছে কিনা। ছোঁয়া মহুয়ার কথা বলতে চাইলে মহুয়া নিষেধ করলো কাউকে ওর কথা বলতে। প্লিজ মহুয়া, সবটা খুলে বলো। মহুয়া লম্বা একটা শ্বাস নিয়ে বলে উঠল, বিয়ের পর সব ঠিক চলছিল। আহনাফ আর আমার মধ্যে ভালোবাসার কমতি ছিল না, কিন্তু বেশি দিন সেই ভালোবাসা আমার ভাগ্যে সহ্য হলো না। নজর পড়লো এক নরপিশাচের। আমাকে বিয়ে দেওয়ার জন্য মামা যখন ছবি দিয়ে দিল, তখন সেই ছবি গিয়ে পড়েছিল মাহিনের হাতে। প্রথম দেখায় নাকি সে আমার প্রেমে পড়ে। তারপর বিয়ের দিন পালিয়ে যাওয়া, আমাকে আর খুঁজে পাইনিও। যখন আবার মিমকে আনতে ওর শ্বশুর বাড়ি গেলাম, সেখানে মাহিন আমাকে সামনাসামনি দেখে সেই পুরনো প্রেম জেগে ওঠে। আমার বিয়ের কিছুদিন পর থেকে আমি লক্ষ্য করি কেউ আমাকে ফলো করে। প্রথমে ভাবতাম হয়তো মনের ভুল। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেললাম মাহিনকে। জিজ্ঞেস করার পর বলল ওর ফলো করতে ভালো লাগে। কয়েকদিন এভাবে চলে। একদিন রাতে আমার কাছে অচেনা নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করতেই আমাকে ভয় দেখানো হলো। আহনাফকে ডিভোর্স না দিলে আমার অতীত সম্পর্কে শ্বশুর বাড়িতে সব বলে দেওয়া হবে। আমি সেদিন ভীষণ ভয় পেয়েছিলাম। একটা সুন্দর গোছানো সংসার হারানোর ভয়, মায়ের মতো শাশুড়ি হারানোর ভয়, স্বামী হারানোর ভয়। তাও আমি কল কেটে সিম খুলে নিলাম। তার 2 দিন পর একটা চিঠি আসলো। বেশ অবাক হয়েছিলাম, এই যুগে এসেও চিঠি খুলে দেখলাম সেই একই কথা, আহনাফকে ডিভোর্স দিতে না হলে ওকে শেষ করে দেবে। আমি ভয় পেয়েও তা কাউকে বললাম না। তারপর আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হলো। আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। অনেক চেষ্টা করেছি কে সে খুঁজে বের করার, কিন্তু পারিনি। আমার মনে তখন আহনাফকে হারানোর ভয় ঢুকে গিয়েছিল। আহনাফ একটু সুস্থ হতেই আবার একটা গিফট বক্স আসলো। সেখানে লেখা ছিল এই অ্যাড্রেসে না আসলে আহনাফকে একদম শেষ করে দেবে। আস্তে আস্তে চোখের সামনে প্রিয়জনের মৃত্যু দেখতে হবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। সন্ধ্যার দিকে সেই অ্যাড্রেসে গেলাম। হোটেল নাম্বার 303-এ যেতেই দরজা খুলে গেল। আমি ভয়ে ভয়ে রুমে প্রবেশ করতেই রুমের দরজা বন্ধ হয়ে যায়। আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু সেই দরজা সারা রাত খুলতে পারিনি। ভেতরে কেউ ছিল না। আমি ভীষণ অবাক হয়েছিলাম, শুধুমাত্র রুমে আটকে রাখার জন্য একটা মানুষকে কেন এত কিছু করে আনা হলো। সকাল হতেই দরজা খোলা পেলাম। কারো দেখা না পেয়ে জলদি হসপিটালে ফিরে আসলাম। সেদিনের পর থেকে আহনাফ বদলে গেল। আস্তে আস্তে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হলো। আমার শরীর অসুস্থ থাকায় নিজেই হসপিটালে গেলাম। আহনাফ ভীষণ ব্যস্ত। আমার খবর রাখার সময় কোথায়? আমাদের দেখা হতো মাঝে মধ্যে একই বাসায়, একই ছাদের নিচে থাকলেও আমাদের কথা বলা বন্ধ হয়ে গেল। হসপিটাল থেকে সব টেস্ট করিয়ে বাসায় এসে সবচেয়ে প্রথম খুশির খবরটা আহনাফকে দিব বলে কাউকে কিছু বললাম না। আহনাফ আসলো রাত 1টায়। আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তাও ঘুম ভেঙে গেল। আহনাফকে দেখে খুশিতে সেই খবর বলতেই মুখের রং বদলে গেল ওর। বেশ রেগে গেল, ঝগড়া শুরু করলো। এক পর্যায়ে বলে উঠলো এই বাচ্চা আমার না। আমি সেদিন নিজের কান আর নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। দিন দিন এতটা দূরত্ব হয়েছে যে আজ আমার সন্তানকে অস্বীকার করছে। শুরু হলো আমাদের ঝগড়া। এতদিন মেনে নিলেও সেই দিন আহনাফের এই কথা আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিয়েছিল। প্রতিদিনের ঝগড়া এক পর্যায়ে গিয়ে দাঁড়ালো সম্পর্ক শেষ করায়। তোমার ভাইয়ের ধারণা ওই দিন আমি কারোর সাথে হোটেলে বলে মহুয়া কাঁদতে শুরু করলো। কে কি বলেছে আমি জানি না। আহনাফ কার কথা শুনেছিল তাও আমি জানতাম না, নাকি ভিডিও দেখেছিল তাও আমি জানতে চাইনি। যেখানে বিশ্বাস শব্দটা নেই সেখানে আমি আর কি বলবো। আমি নিজের মতো চেষ্টা করলাম সেই লোককে খুঁজে বেরও করলাম, কিন্তু তাতে আরো সমস্যা হয়ে দাঁড়ালো। আমি মাহিনকে জিজ্ঞেস করলাম কেন সে এমন করছে, এতে ওর লাভ কি। মাহিন বলেছিল সব ছেড়ে ওর কাছে চলে আসতে। আমি থাপ্পড় মেরে বলেছিলাম ওকে আমি ছাড়বো না। দূর থেকে আমাদের একসাথে দেখে তোমার ভাই ভেবে নিল অন্য কিছু। বাসায় আসতেই সে আমাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিল।
আমি সবটা বুঝিয়ে বলার চেষ্টা করলাম, কিন্তু আহনাফ কিছুই শুনতে চাইলো না। আমার মনে হলো সে মুক্তি চাচ্ছে। দিয়ে দিলাম মুক্তি। ডিভোর্স পেপারে সাইন করেছিলে? না। মাহিনকে ছেড়ে দিয়েছিলে? না, আমি তোমাদের বাড়ি থেকে বের হয়ে মেঘলার সাহায্যে ওর কাছে পৌঁছাই। ওর বুকে ছুরি মেরেছিলাম। ওর হলো কই মাছের প্রাণ, তাও বেঁচে গেছে। হসপিটাল থেকে মিথ্যা খুনের আসামি বানিয়ে সারা জীবনের জন্য কারাগারে পাঠিয়ে দিয়েছিল মেঘলা, তাও কিভাবে আজ ছাড়া পেয়ে গেল। অবাক হয়ে বলল, এত কিছু হয়ে গেল আর আমি বুঝতেই পারিনি। বাদ দাও, যা হয় ভালোর জন্যই হয়। আমি আমার ভাগ্য মেনে নিয়েছি, আমার ছেলে নিয়ে ভালো আছি। তোমার কি খবর, বিয়ে করছো? ছোঁয়া মুচকি হেসে বলল, ভালো পাত্র পেলে করে নেব। নির্জন? আজ ওর বিয়ে। নির্জন? কি বলছো, সত্যি? হুম। তো সবাই তোমাদের সম্পর্কের কথা জানতো, তারপরেও কিভাবে? ছোঁয়া প্রথম থেকে সবটা খুলে বলল মহুয়াকে। মহুয়ার চোখে পানি চিকচিক করছে। সবার জীবনে এত কষ্ট কেন, কোথাও সুখ নেই? নির্জন রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে বের হয়ে গেল। রাত 2টা বাজে। এখন ওকে ছোঁয়ার কাছে যেতে হবে, সব ঠিক করতে হবে। ছোঁয়াকে ওকে মেনে নিবে আর এসব লুকোচুরি শেষ করতে হবে। আহনাফ হসপিটাল থেকে বের হয়ে যাওয়ার সময় মহুয়াকে দেখেছে। সেই শাড়ি, চোখে চশমা, চুল বেনুনি করা নারীকে দেখে থমকে গিয়েছিল প্রথম দিনের মতো। এত বছর পর কেন, আবার কেন ফিরে এসেছে এই শহরে? এইবার যে আহনাফকে দেওয়া প্রতিটা কষ্ট আহনাফ ফিরিয়ে দিবে। এমনি এমনি কিছুতেই ছাড়বে না সে মহুয়াকে। মহুয়ার জন্য কি অপেক্ষা করেছে সে নিজেও কল্পনা করতে পারছে না। ছোঁয়া হসপিটাল থেকে বের হলো। মহুয়াকে অনেকবার বলেছে মিমকে সাথে দিয়ে দিতে, মেয়েটার একটু রেস্ট প্রয়োজন, কিন্তু মিম কিছুতেই মহুয়াকে হসপিটালে একা রেখে কোথাও যাবে না। মিমের মহুয়ার প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হলো ছোঁয়া। সব বিষাদের পরেও মনে একটু শান্তি পেল। কেউ তো আছে আমাদের ভালোবাসে, তাদের জন্য আমাদের ভালো থাকতে হবে, বেঁচে থাকতে হবে। হসপিটাল থেকে বেরিয়ে দেখলো সকাল 5টা বাজে। হাঁটা শুরু করলো। বাসা বেশি দূরে নয়, একটু সামনে যেতেই একটা বাইক আসতে দেখলো। বাইকটা বাতাসের চেয়ে দ্রুত এসে থামলো ছোঁয়ার সামনে। ছোঁয়া ভ্রুকুচকে নিল। বাইকের ছেলেটাকে চিনতে ভুল হলো না, কিন্তু এই লোক এখানে কেন, আবার কি কাহিনী করতে চাচ্ছেন? নির্জন বাইক থেকে নেমে চুলগুলো পেছনে টেনে দিল। ছোঁয়ার সামনে গিয়ে দাঁড়াতে ছোঁয়া চোখ মুখ শক্ত করে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। নির্জন ছোঁয়ার সামনে হাত দিয়ে রাস্তা আটকে দাঁড়ালো। ছোঁয়া নিজের রাগ কন্ট্রোল করতে এক হাত দিয়ে অন্য হাত খামচে ধরল। কিছু কথা ছিল। আমার আপনার সাথে কোনো কথা নেই। ছোঁয়া জেদ না করে বাইকে বস। ছোঁয়া নির্জনের হাত এক ঝটকায় সরিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। নির্জন ছোঁয়ার পিছু পিছু হাঁটতে শুরু করলো। ছোঁয়া, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, 5 মিনিট সময় দে। ছোঁয়ার কাঁধের ব্যাগটা ঠিক করে নির্জনের দিকে ফিরে বলে উঠল, ঘরে নতুন বউ রেখে রাস্তার মেয়েদের পিছু পিছু ছুটতে লজ্জা করছে না? কাকে কি বলি, আপনাদের মতো ছেলেদের লজ্জা আছে নাকি? নির্জন হেসে বলল, এখনো লজ্জাহীন কিছু করিনি, তাও লজ্জা নেই বলছিস? আচ্ছা, কিছু করেই না হয় লজ্জাহীন হই? ছোঁয়ার আগে ফুঁসে উঠল, ছি, আমার চোখের সামনে থেকে 100 হাত দূরে থাকুন। নির্জন 2 পা সামনে এসে ছোঁয়ার একদম কাছে দাঁড়িয়ে বলে উঠল, আজ থেকে ঠিক এতটাই কাছে থাকবো যতটা কাছে থাকলে একজনের নিঃশ্বাসের শব্দ অন্যজন অনুভব করে। নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছেন। কি সব বলছেন? তো আজ সব বলে চুপ, বাসায় আপনার বউ অপেক্ষা করছে। বউ? বউ তো আমার সামনে, আমার হবু বউ, প্রেমিকা। আপনার লজ্জা হওয়া উচিত। এতটা নিজ মন মানসিকতা কিভাবে হয় একজন মানুষের? এত কিছুর পর এসব বলছেন কেন? আসছেন বারবার। আমি তো ভালো আছি, আমাকে আর কিভাবে শেষ করবেন? কি করলে আপনার মন শান্ত হবে? তুই আমার হয়ে যা, আমি শান্ত। ছোঁয়া হাসতে হাসতে বলে উঠল, আজ দেখি আপনার ভালোবাসা আকাশ থেকে টপকে পড়েছে। কই ছিলেন সেই দিন? কোথায় ছিল সেই দিন আপনার ভালোবাসা? যখন আমার আপনাকে ভীষণ পাশে প্রয়োজন ছিল, তখন আপনি পালিয়ে গেলেন আমার জীবন থেকে। আমাকে অস্বীকার করে নতুন কিছুতে জড়িয়ে গেলেন। আমার চোখের সামনে থেকে বহু দূরে থাকুন। ঘৃণা করি আমি আপনাকে আর আপনার বিষাক্ত প্রেমকে। ঘরে বউ, বাহিরে প্রেমিকা। ঘৃণা করি আপনাদের মতো পুরুষদের। আপনারা সাপের চেয়েও বিষাক্ত। আমাকে আপনার রাস্তার মেয়ে মনে হয়? নির্জন
কিছু বলতে চাইলেও ছোঁয়া ওকে চুপ করিয়ে দিল। তচ্ছিলের হাসি দিয়ে বলল, আমিও দেখিয়ে দিব ছোঁয়া ভালো থাকতে পারে, নির্জন ছাড়াও ছোঁয়া ভালো থাকতে পারে, খুব জলদি খুশির খবর যাবে। ছোঁয়া কাঁধের ব্যাগ ঠিক করে হাঁটতে লাগলো। পেছন থেকে তাকিয়ে রইল নির্জন। আজ তার মুখে কোনো কথা নেই। ছোঁয়া তো ভুল কিছু বলেনি। কোথায় ছিল সে? কেন মাকে থামায়নি? কেন ছোঁয়ার পাশে আশ্রয় হয়ে দাঁড়ায়নি? কেন সবার সামনে ছোঁয়ার ভালোবাসা তুচ্ছ করে নতুন কাউকে জড়িয়েছিল? আজ এই দিনের জন্য দায়ী কে? ওর বাবার খুনে তো ছোঁয়ার হাত ছিল না। নিরুপমা নিজ হাতে বাইরের প্রতিশোধ নেওয়ার জন্য স্বামীকে খুন করেছিল। তাও আজ তাদের কেন শাস্তি পেতে হচ্ছে? সকালে ঘুম থেকে চোখ খুলে তাকালো আলভি। মহুয়া ছেলেকে বুকে জড়িয়ে খাবার খাওয়ালো, মেডিসিন খাইয়ে বসতে একজন নার্স এসে বলল, স্যার আপনাকে ওনার কেবিনে ডাকছে। মহুয়ার ভয়ে ভেতর কেমন করে উঠল। মিমবনের চুপসে যাওয়া ভয় মুখটা দিকে তাকিয়ে হাসল। মহুয়া ঘোমটা টেনে ধীর পায়ে আহনাফের কেবিনের ভেতরে গেল। ভেতরে পা দিতেই থমকে গেল। নাকে এসে ঠেকলো তরতাজা বেলি ফুলের ঘ্রাণ। আহনাফ একবার মহুয়ার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কি আজব, মুখ ঢেকে নিলে কি নিজেকে আড়াল করা যায়? মহুয়া কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে রইল। বসুন। মহুয়া বসল। আহনাফ ল্যাপটপে কাজ করছে। পাক্কা আধ ঘন্টা মহুয়া বসে রইল। আহনাফ না ওকে কিছু বলছে, আনা যেতে বলছে। আধ ঘন্টা পর আহনাফ কাজ রেখে মহুয়ার দিকে কিছু একটা কাগজ এগিয়ে দিল। মনে মনে মহুয়া বিরক্ত হলো। এসব কাগজ নার্স দিয়ে পাঠিয়ে দেওয়া যেত, এতক্ষণ শুধু শুধু বসিয়ে রাখলো। সব পেশেন্টের সাথেই কি এমন করে? মহুয়া উঠে যেতে নিলে আহনাফ বলে উঠল, দাঁড়ান। মহুয়া দাঁড়িয়ে রইল। আপনার স্বামীকে বলবেন দেখা করতে। এখানে কোথাও আপনার ছেলের বাবার নাম লেখা নেই। মহুয়া কঠিন কণ্ঠে বলে উঠল, ওর বাবার এখানে কি কাজ? যতটুকু প্রয়োজন আমি মা হয়ে সামলাতে পারছি না। আহনাফ কিছু বলতে চাইল। মহুয়া বলে উঠল, আমার এখন আসতে হবে। আমার ছেলে হয়তো আমাকে খুঁজছে। আহনাফ কিছু বলল না। মহুয়া বের হতে গিয়ে দরজার সাথে ধাক্কা খেল। কপালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। ব্যথাটা একটু বেশি পেয়েছে। আহনাফের মহুয়ার আগের কথা মনে পড়ে গেল। হসপিটালে আসলেই মহুয়া আহনাফের সামনে পড়ে যেত, ধাক্কা খেত। মহুয়া কপালে হাত দিয়ে বেরিয়ে গেল। আহনাফ অন্যদিকে ফিরে হাসল। নিজের হাসির উপর নিজেই আর চরম বিরক্ত হলো। ওকে দেখার পর এত বছরে থামা চাপা দেওয়া অনুভূতিগুলো আবার জেগে উঠেছে। এমনটা আহনাফ কখনো চায় না। নিশ্চয়ই বিয়ে করে নতুন সংসার সাজিয়ে নিয়েছে, বাচ্চাও আছে। আচ্ছা, ওই বাচ্চাটা কি রেখেছিল নাকি? আর কিছু ভাবতে চায় না আহনাফ। ওই বাচ্চা তো ওর নয়, যা ইচ্ছে করুক। তাহলে কি বাচ্চা মাহিনের ছিল? মাহিন তো তাই বলেছিল। আমি জানি না আমার মধ্যে কিসের কমতি ছিল। আমার এত ভালোবাসার পরও তোমার অন্য কারো সান্নিধ্য লাগলো। মহুয়া ছেলের পাশে বসে মাথায় হাত রাখলো। ছেলেটা হয়েছে একদম আহনাফের মতন। একে দেখেও কি আহনাফের কিছু ফিল হয়নি? ছেলের এত কাছে এসেও কি ছেলের প্রতি টান অনুভব করেনি? একবারও মনে হয়নি আমার খুব কাছের কেউ রক্তে টান অনুভব করেনি? ছেলেটা ছোট হলেও সে যেন মাকে খুব ভালো বোঝে। এই যে মহুয়া কাছে ছোট ছোট হাত দিয়ে মহুয়ার চোখে মুছে দিচ্ছে। আপনার ব্যাগ। আহনাফের কণ্ঠ পেতে মহুয়া ঘোমটা টেনে নিল। আহনাফ ভেতরে এসে আলফির গালে হাত রাখলো। কেমন আছো গুড বয়? ভালো ভালো আঙ্কেল। ঠিক মতো খাওয়া দাওয়া করো তো? আলবি মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। আহনাফ আলবির চুলগুলো ঠিক করে দিয়ে বলল, গুড বয়। মহুয়া খুব অবাক হলো ওদের কথা শুনে। ভালো আঙ্কেল? এরা কি আগে থেকে একজন অন্যজনকে চিনে? আহনাফ আরো কিছু কথা বলল আলবির সাথে। যাওয়ার কথা বলতে আলবি আহনাফের আঙুল শক্ত করে ধরে রাখলো। বাচ্চা ছেলে, সে তো কিছু বুঝে না। যার কাছে ভালোবাসা আদর পায় তাকে আপন মনে করে। আলবির কাছে এখন আহনাফ ডাক্তার নয়, সে তো ডাক্তার কি বুঝেই না। সে মনে করেছে আহনাফ ওর বন্ধু। ভালো আঙ্কেল। মহুয়া ছেলেকে বলল আহনাফের আঙুল ছেড়ে দিতে, কিন্তু আলবি কিছুতেই ছাড়ছে না, আহনাফকে ছাড়বে না। আহনাফ টুল টেনে আলবির পাশে বসল। মিম বাইরে থেকে এসে আহনাফকে দেখে আর ভেতরে আসলো না। মিমকে দেখে চিনে ফেলবে সেটা ভেবে মিম চলে গেল। আহনাফ আলবির সাথে গল্প করছে, মহুয়া দাঁড়িয়ে তা দেখছে। হঠাৎ করে ভীষণ রাগ হচ্ছে মহুয়ার। নিজের ছেলের পাশে আহনাফকে দেখে
রাগ হচ্ছে, একদম সহ্য হচ্ছে না। যেই লোক নিজের সন্তানকে অস্বীকার করেছে সেই লোক কেন আজ আমার সন্তানের পাশে? মহুয়া রেগে বলে উঠল। আমার ছেলে এখন ঘুমাবে। আহনাফ আলবির দিকে তাকিয়ে বলল, ঘুমাবে? না আম্মু, একটু পর। আহনাফ মনে মনে হাসলো। মহুয়া বিরক্ত হচ্ছে, রেগে যাচ্ছে, এটা জেনে ওকে ভীষণ মজা দিচ্ছে। আহনাফ মহুয়ার দিকে ফিরে বলল, নিজেকে আড়াল করতে চাইলে পুরোপুরিভাবে প্রস্তুতি নিতে হয়। মহুয়ার সামনে এসে গলার চেইনটা এক টানে নিজের হাতে নিয়ে নিল। মহুয়ার সাথে সাথে পাথর হয়ে গেল। কখন গলার চেইনটা দেখা গেল? আহনাফ চেইনটা নিয়ে সাথে সাথে বের হয়ে গেল। পেছনে পাথর বানিয়ে রেখে গেল মহুয়াকে। সে যেন নড়তে ভুলে গেল। এভাবে ধরা পড়বে হয়তো ভাবতে পারেনি। 3 দিন পর বাড়িতে চলে যাবে। আহনাফের মুখোমুখি আর কখনো হবে না। যে মানুষ নিজের সন্তানকে অস্বীকার করে, ভালোবাসার মানুষকে অবিশ্বাস করে, যাই হোক, তার মুখোমুখি হতে চায় না মহুয়া। শ্রাবণ ঘরে প্রবেশ করে দেখলো মেঘলা কারোর সাথে কথা বলছে। শ্রাবণকে দেখে কল কেটে দিল। শ্রাবণ মুচকি এসে বলল, মামির সাথে কথা বললে? ওরা কেমন আছে? ভালো না, মহুয়া হসপিটালে এসেছে। আলফির অ্যাক্সিডেন্ট হয়েছে। শ্রাবণ শার্ট খুলতে গিয়ে থমকে গেল। দ্রুত শার্টের বোতাম লাগিয়ে পড়ল। কোন হসপিটালে? বেশি কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? শান্ত হও। এমন খবর শুনে আমি শান্ত কিভাবে থাকি মেঘলা? হসপিটালের নাম বলো। মেঘলা হসপিটালের নাম বলল। শ্রাবণ কোনো দিকে না তাকিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। মেঘলা পেছন দিয়ে তাকিয়ে দেখলো শ্রাবণের ভয়ে ছটফট করা মুখটা। শ্রাবণ আর মেঘলা সব সময় দূর থেকে খেয়াল রেখেছে মহুয়া আর আলফি। মামির সাথে যোগাযোগ থাকলেও মহুয়াকে বুঝতে দেয়নি। আলফিকে কতটা ভালোবাসে শ্রাবণ মেঘলা জানে। মানুষ নিজের সন্তানকেও এতটা ভালোবাসে না শ্রাবণ আলফিকে যতটা ভালোবাসে। মহুয়া কি রিয়েকশন দিবে এত বছর পর শ্রাবণকে দেখে? মেঘলা নিজেও রেডি হয়ে রুম থেকে বের হলো। আমিনা বেগম মেঘলাকে জিজ্ঞেস করলো, এমন অবস্থায় একা একা কোথায় যাচ্ছে? আমিনা বেগম নিজেও ওর সাথে যেতে চাইল, কিন্তু মেঘলা কিভাবে হসপিটাল নিয়ে যাবে? মেঘলার খারাপ লাগছে বলে আবার নিজের রুমে চলে গেল। আমিনা বেগম চিন্তিত হয়ে মেঘলার পিছু পিছু মেঘলার রুমে গেল। মেয়েটার আজকাল একটু শরীর বেশিই খারাপ থাকে। নির্জন 2 ঘন্টা ছোঁয়ার বাসার নিচে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করলো। নিরুপমা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ছোঁয়া বারান্দার দিকে তাকালো। নিচে রাস্তার মাঝে বসে আছে নির্জন। ছোঁয়ার বাসায় এসে শুনেছিল নির্জনের বিয়ে হয়নি, মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। তাতে ওর কি? নারী যেমন অসম্ভব ভালোবাসতে জানে, ঠিক কষ্ট পেলে তার দ্বিগুণ ঘৃণা করতেও পারে। 1 বার 2 বার 3 বারের সময় তারা আর ফিরে তাকায় না। ছোঁয়া দরজা খুলে নিচে নেমে আসলো। নির্জনের সামনে গিয়ে বলে উঠল, আপনি কি চাচ্ছেন আমি লোকজন ডাকি? আপনার এমন আচরণে আমরা সহ আশেপাশের লোকজন বিরক্ত হচ্ছে। একজন পালিয়ে গেছে, আরেকজন খুঁজে নেন, এখানে কি? আপনার জন্য মনে হচ্ছে আমাদের বাসা ছেড়ে দিতে হবে। ভদ্রভাবে কথা বলছি। দ্বিতীয়বার আপনাকে এই এলাকায় দেখলে আপনার এমন অবস্থা হবে নিজেকে নিজে চিনবেন না। নিজের মায়ের আঁচলের নিচে বসে থাকুন। নিজের প্রচুর ড্রিঙ্ক করেছে, মাতাল অবস্থায় কিছুই বুঝলো না ছোঁয়ার কথা। সে ছোঁয়ার হাত ধরতে চাইলে ছোঁয়া এক ঝটকায় দূরে সরে গেল। নির্জনের থেকে খুব বাচিক গন্ধ আসছে। নির্জন বিড়বিড় করে কিছু বলছে। ছোঁয়া তা শোনার একটু আগ্রহ দেখালো না। ট্যাক্সি ডেকে বাড়ির ঠিকানা বলে জোর করে নির্জনকে তুলে দিল। নির্জন বাসায় হেলতে দুলতে ঢুকলো। আমিনা বেগম ওকে ধরতে চাইল, এক ঝটকায় ছাড়িয়ে বলে উঠল, কাছে আসবে না কেউ। নিজের রুম থেকে দৌড়ে বের হয়ে আসলো হালিমা বেগম। ছেলের একই অবস্থা। কখনো সিগারেট না স্পর্শ করা ছেলে আজ মাতালে বাড়ি ফিরেছে। নির্জন হেলতে দুলতে নিজের রুমে গেল। আমিনা বেগম হালিমা বেগমের দিকে তাকিয়ে বলল, এখন তুই খুশি হয়েছিস ছেলের এমন অবস্থা দেখে? এটাই তো চেয়েছিলি। ভাবি চুপ। নির্জন রুমে এসে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। প্রথমে যদি আজকের মতো বুঝতো তাহলে আজ ছোঁয়ার থেকে দূরে যেত না। কেন সেদিন ও ছোঁয়ার হাত ধরেনি? কেন ছোঁয়ার পাশে থাকেনি? কেন সেই সময় ছোঁয়ার হাত ছেড়ে দিয়েছিল? কেন মাকে বুঝায়নি? এতে তো নিরুপমা বা ছোঁয়ার কোনো হাত ছিল না। এই আফসোস সারা জীবন বই বেড়াতে হবে।
রাত গভীর, বারান্দায় গিটার নিয়ে বসে আছে নির্জন। আকাশের দিকে তাকিয়ে দেখলো আজকের আকাশে চাঁদ নেই, অন্ধকার রাত। চাঁদেরও বুঝি আজ মন ভালো নেই? চাঁদও কি আজ দুঃখ লুকাতে আড়ালে আছে? গিটারের টুংটাং শব্দ তুলল। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে